আজ আপনারা শুনবেন এক আশ্চর্য পাথরের গল্প। চলুন তাহলে শোনা যাক আজকের গল্প, পরশুরাম রচিত পরশ পাথর। পরেশবাবু একটি পরশ পাথর পেয়েছেন। কবে পেয়েছেন, কোথায় পেয়েছেন, কেমন করে সেখানে এলো, আরও পাওয়া যায় কি না, এসব খোঁজে আপনাদের দরকার কি? যা বলছি শুনে যান। পরেশবাবু মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক, পৈতৃক বাড়িতে থাকেন, ওকালতি করেন। রোজগার বেশি নয়, কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ হয়। একদিন আদালত থেকে বাড়ি ফেরবার পথে একটি পাথরের নুড়ি কুড়িয়ে পেলেন। জিনিসটা কি তা অবশ্য তিনি চিনতে পারেননি। একটু নতুন রকম পাথর দেখে রাস্তার একপাশ থেকে তুলে নিয়ে পকেটে পুরলেন। বাড়ি এসে তার অফিস ঘরের তালা খোলবার জন্য পকেট থেকে চাবি বার করে দেখলেন তার রং হলদে। পরেশবাবু আশ্চর্য হয়ে ভাবলেন, ঘরের চাবি তো লোহার, পিতলের হলো কি করে? হয়তো চাবিটা কোনোদিন হারিয়েছিল। গৃহিণী তাকে না জানিয়েই চাবিওয়ালা ডেকে এই পিতলের চাবিটা কুড়িয়েছেন। এতদিন পরেশবাবুর নজরে পড়েনি। পরেশবাবু ঘরে ঢুকে মানিব্যাগ ছাড়া পকেটের সমস্ত জিনিস টেবিলের উপর ঢাললেন। তারপর দোতলায় উঠলেন। চাবির কথা তার আর মনে রইল না। জলযোগ এবং ঘণ্টাখানিক বিশ্রামের পর তিনি মোকদ্দমার কাগজপত্র দেখবার জন্য আবার নিচের ঘরে এলেন এবং আলো জ্বাললেন। প্রথমেই পাথরটি নজরে পড়ল। বেশ গোলগাল, চকচকে নুড়ি। কাল সকালে তার ছোট খোকাকে দেবেন, সে গুলি খেলবে। পরেশবাবু তার টেবিলের দেরাজ টেনে পাথরটি রাখলেন। তাতে ছুরি, কাঁচি, পেন্সিল, কাগজ, খাম প্রভৃতি নানা জিনিস আছে। কি আশ্চর্য, ছুরি আর কাঁচি হলদে হয়ে গেল। পরেশবাবু পাথরটি নিয়ে তার কাচের দোয়াতে ঠেকালেন, কিছুই হলো না। তারপর একটা শীষের কাগজ চাপায় ঠেকালেন, হলদে আর প্রায় ডবল ভারী হয়ে গেল। পরেশবাবু কাঁপা গলায় তার চাকরকে ডেকে বললেন, হরিয়া, হরিয়া, ওপর থেকে আমার ঘড়িটা চেয়ে নিয়ে আয়। হরিয়া ঘড়ি এনে দিয়ে চলে গেল। নিকেলের সস্তা হাত ঘড়ি, তাতে চামড়ার ফিতে লাগানো। পাথর ছোঁয়ানো মাত্র ঘড়ি আর ফিতের বকলস সোনা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘড়িটা বন্ধ হলো, কারণ স্প্রিংও সোনা হয়ে গেছে। তার আর জোর নেই। পরেশবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। ক্রমশ তাঁর জ্ঞান হলো যে তিনি অতি দুর্লভ পরশ পাথর পেয়েছেন, যা ছোঁয়ালে সব ধাতুই সোনা হয়ে যায়। তিনি হাত জোর করে কপালে বারবার ঠেকাতে ঠেকাতে বললেন, জয় মা কালী, এত দয়া কেন মা? হরি 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 হরি, তুমি সত্য, তুমি সত্য। এই কি লীলা খেলছো বাবা, স্বপ্ন দেখছি না তো? পরেশবাবু তাঁর বাঁ হাতে একটি প্রচণ্ড চিমটি কাটলেন। তবু ঘুম ভাঙল না। অতএব স্বপ্ন নয়। তার মাথা ঘুরতে লাগলো, বুক ধরফর করতে লাগলো। শকুন্তলার মতন তিনি বুকে হাত দিয়ে বললেন, হৃদয় শান্ত হও, শান্ত হও। এখনই যদি ফেল করো তবে এই দেবতার দান, কুবেরের ঐশ্বর্য ভোগ করবে কে? পরেশবাবু শুনেছিলেন এক ভদ্রলোক লটারিতে 4 লাখ টাকা পেয়েছেন। এই শুনে আহ্লাদে এমন লাফ মেরেছিলেন যে 20 কাঠা লেগে তার মাথা ফেটে গিয়েছিল। পরেশবাবু নিজের মাথা দুহাত দিয়ে চেপে রাখলেন, পাছে লাফ দিয়ে ফেলেন। অত্যন্ত দুঃখের মতো অত্যন্ত আনন্দ কালক্রমে অভ্যস্ত হয়ে যায়। পরেশবাবু শীঘ্রই প্রকৃতিস্থ হলেন এবং অতঃপর কি করবেন তা ভাবতে লাগলেন। হঠাৎ জানাজানি হওয়া ভালো নয়, কোন শত্রু কি বাধা দেবে বলা যায় না। এখন শুধু তার গৃহিণী গিরিবালাকে জানাবেন, কিন্তু মেয়েদের পেটে তো কথা থাকে না। পরেশবাবু দোতলায় গিয়ে একটু একটু করে সইয়ে সইয়ে পত্নীকে তার মহা সৌভাগ্যের খবর জানালেন এবং 33 কোটি দেবতার দিব্য দিয়ে বললেন, খবরদার যেন জানাজানি না হয়। গৃহিণীকে সাবধান করলেন বটে,
কিন্তু পরেশবাবু নিজেই একটু অসামাল হয়ে পড়লেন। শোবার ঘরের একটা লোহার কড়িতে পরশ পাথর ঠেকালেন। কড়িটা সোনা হওয়ার ফলে নরম হলো, ছাতও বসে গেল। বাড়িতে ঘটি বাটি থালা বালতি যা ছিল সবই সোনা করে ফেললেন। লোকে দেখে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, এসব জিনিস গিল্টি করা হলো কেন? ছেলে মেয়ে আত্মীয় বন্ধু নানা রকম প্রশ্ন করতে লাগলো। পরেশবাবু ধমক দিয়ে বললেন, এই যাও যাও, বিরক্ত করে না। আমি যাই করি না কেন, তোমাদের এত মাথা ব্যথা কিসের? প্রশ্নের ঠেলায় অস্থির হয়ে পরেশবাবু লোকজনের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধ করে দিলেন। মক্কেলরা স্থির করলে যে তার মাথা খারাপ হয়ে গেছে। এরপর পরেশবাবু ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। তাড়াতাড়ি করলে বিপদ হতে পারে। কিছু সোনা বেচে নোট পেয়ে ব্যাংকে জমা দিলেন। কোম্পানির কাগজ আর নানা রকম শেয়ারও কিনলেন। বালিগঞ্জে 20 বিঘা জমির উপর প্রকাণ্ড বাড়ি আর কারখানা করলেন। ইট সিমেন্ট লোহা কিছুরই অভাব হলো না, কারণ কর্তাদের বশ করা তার পক্ষে অতি সহজ। এক জায়গায় রাশি রাশি মরচে পড়া মোটর ভাঙা লোহার টুকরো পড়ে আছে। জিজ্ঞাসা করলেন, কত দর? লোহার মালিক অতি নির্লোভ বললে, জঞ্জাল, তুলে নিয়ে যান বাবু, গাড়ি ভাড়াটা দিতে পারবো না। পরেশবাবু রোজ 10-20 মণ উঠিয়ে আনতে লাগলেন। খাস কামরায় লুকিয়ে পরশ পাথর ছোঁয়ান আর তৎক্ষণাৎ সোনা হয়ে যায়। 10 জন মূর্খ দারোয়ান আর 5টা বুলডগ কারখানার ফটক পাহারা দেয়। বিনা হুকুমে কেউ ঢুকতে পায় না। সোনা তৈরি আর বিক্রি সবচেয়ে সোজা কারবার, কিন্তু রাশি পরিমাণে উৎপাদন করতে গেলে একলা পারা যায় না। পরেশবাবু কাগজে বিজ্ঞাপন দিলেন এবং অনেক দরখাস্ত বাতিল করে সদ্য এমএসসি পাস প্রিয়তোষ হেনরি বিশ্বাসকে 150 টাকায় বহাল করলেন। তার আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই। সে পরেশবাবুর কারখানাতেই বাস করতে লাগলো। প্রিয়তোষ প্রাতকৃত স্নান আহার ইত্যাদির জন্য দৈনিক 1 ঘন্টার বেশি সময় নেয় না। 7 ঘন্টা ঘুমোয়, 8 ঘন্টা কারখানার কাজ করে। বাকি 8 ঘন্টা সে তার কলেজের সহপাঠিনী হিন্দোলা মজুমদারের উদ্দেশ্যে বড় বড় কবিতা আর প্রেমপত্র লেখে এবং হরদম চা আর সিগারেট খায়। অতি ভালো ছেলে, কারো সঙ্গে মেশে না, রবিবারে গির্জাতেও যায় না, কোনো বিষয়ে কৌতূহল নেই, কখনো জানতে চায় না এত সোনা আসে কোথা থেকে। পরেশবাবু মনে করেন তিনি পরশ পাথর ছাড়া আর একটি রত্ন পেয়েছেন, এই প্রিয়তোষ ছোকরা। সে বৈদ্যুতিক খাপড়ে বড় বড় মুচিতে সোনা গলায় আর মোটা মোটা বাঁট বানায়। পরেশবাবু তা এক মারোয়াড়ি সিন্ডিকেটকে বেচেন আর ব্যাংকের খাতায় তার জমা অঙ্কের পর অঙ্ক বাড়তে থাকে। পরেশ গৃহিণীর এখন ঐশ্বর্যের সীমা নেই। গহনা পরে পরে তার সর্বাঙ্গে বেদনা হয়েছে, সোনার উপর ঘেন্না ধরে গেছে। তিনি শুধু 2 হাতের শাঁখা এবং গলায় রুদ্রাক্ষ ধারণ করতে লাগলেন। কিন্তু পরেশবাবুর কার্যকলাপ বেশি দিন চাপা রইল না। বাংলা সরকারের আদেশে পুলিশের লোক পিছনে লাগলো। তারা সহজেই বসে এলো, কারণ রামরাজ্যের রীতিনীতি এখনো তাদের রপ্ত হয়নি। 10-20 ভরি পেয়েই তারা ঠান্ডা হয়ে গেল। বিজ্ঞানীর দল আহার নিদ্রা ত্যাগ করে নানা রকম জল্পনা করতে লাগলেন। যদি তারা 200 বছর আগে জন্মাতেন তবে অনায়াসেই বুঝে ফেলতেন যে পরেশবাবু পরশ পাথর পেয়েছেন। কিন্তু আধুনিক বিজ্ঞানে পরশ পাথরের স্থান নেই। অগত্যা তারা সিদ্ধান্ত করলেন যে পরেশবাবু কোনো রকমে একটা পরমাণু ভাঙবার যন্ত্র খাড়া করেছেন এবং ভাঙা পরমাণুর টুকরো জুড়ে জুড়ে সোনা তৈরি করছেন, যেমন ছেঁড়া কাপড় থেকে কাঁথা তৈরি হয়। মুশকিল এই যে পরেশবাবুকে চিঠি লিখলে উত্তর পাওয়া যায় না, আর প্রিয়তোষটা ইডিয়েট বললেই হয়। নিতান্ত পিড়াপিড়ি করলে বলে, আমি শুধু সোনা গলাই, কোথা থেকে আসে তা জানি না। বিদেশের বিজ্ঞানীরা প্রথমে পরেশবাবুর ব্যাপারটা গুজব মনে করে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু অবশেষে তাঁরাও চঞ্চল হয়ে উঠলেন। বিশেষজ্ঞদের উপদেশে ঘাবড়ে গিয়ে ভারত সরকার স্থির করলেন যে পরেশবাবু ডেঞ্জারাস পারসন, কিন্তু কিছুই করতে পারলেন না, কারণ পরেশবাবু কোনো বেআইনি কাজ করছেন না।
তাকে গ্রেপ্তার এবং তার কারখানা লক করবার জন্য একটা অর্ডিন্যান্স জারির প্রস্তাব উঠল, কিন্তু ক্ষমতাশালী দেশি বিদেশি লোকের আপত্তির জন্য তা হলো না। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া প্রভৃতি রাষ্ট্রের ভারতস্থ দূতরা পরেশবাবুর উপর কড়া সুনজর রাখেন, তাকে বারবার ডিনারে নিমন্ত্রণ করেন। পরেশবাবু চুপচাপ খেয়ে যান, মাঝে মাঝে ইয়েস নো বলেন, কিন্তু তার পেটের কথা কেউ বার করতে পারে না, শ্যাম্পেন খাইয়েও নয়। বাংলাদেশের কয়েকজন কংগ্রেসি নেতা তাকে উপদেশ দিয়েছেন, রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনার রহস্য শুধু আমাদের কজনকে জানিয়ে দিন। কয়েকজন কমিউনিস্ট তাকে বলেছেন, খবরদার, কারো কথা শুনবেন না মশাই, যা করছেন করে যান, তাতেই জগতের মঙ্গল হবে। আত্মীয়, বন্ধু আর খোসামুদের দল ক্রমেই বাড়ছে। পরেশবাবু তাদের যথাযোগ্য পারিতোষিক দিচ্ছেন, তবু কেউ খুশি হচ্ছে না। শত্রুর দল কিংকর্তব্য বিমূঢ় হয়ে চুপ করে আছে। ঐশ্বর্য বৃদ্ধি হলেও পরেশবাবু তাঁর চাল বেশি বাড়াননি। তাঁর গৃহিণীও সেকেলে নারী, ঢাকা ওড়াবার কায়দা জানেন না। তথাপি পরেশবাবুর নাম এখন ভুবন বিখ্যাত। তিনি নাকি 4টে নিজামকে পুষতে পারেন। তিনি কি খান, কি পড়েন, কি বলেন, তা ইউরোপ আমেরিকার সংবাদপত্রে বড় বড় হরপে ছাপা হয়। সম্প্রতি দেশ বিদেশ থেকে প্রেমপত্র আসতে আরম্ভ করেছে। সুন্দরীরা নিজের নিজের ছবি পাঠিয়ে আর গুণবর্ণনা করে লিখছেন, ডিয়ারেস্ট স্যার, আপনার পুরাতন পরিটি থাকুক, তাতে আমার আপত্তি নেই। আপনি তো উদার প্রকৃতি হিন্দু, আমাকে শুদ্ধি করে আপনার হারেমে ভর্তি করুন, নয়তো বিষ খাবো। এই রকম চিঠি প্রত্যহ রাশি রাশি আসছে, আর গিরিবালা ছোঁ মেরে কেড়ে নিচ্ছেন। তিনি একটি মেম সেক্রেটারি রেখেছেন, সে প্রত্যহ চিঠির তর্জমা শোনায় এবং গিরিবালার আজ্ঞার জবাব লেখে। গিরিবালার রাগের বশে অনেক কড়া কথা বলে যান, কিন্তু মেমের বিদ্যা কম, শুধু একটি কথা লেখেন, ড্যাম, অর্থাৎ দূর মুখ পুরি, কলা দেবার দাঁড় জোটে না তোর। ইউরোপের 10 জন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন যে পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন, তবে তারা চেষ্টা করবেন যাতে তিনি রসায়ন, পদার্থবিদ্যা আর শান্তি, এই 3টি বিষয়ের জন্য নোবেল প্রাইজ একসঙ্গেই পান। এই চিঠিও পরেশ গৃহিণী প্রেমপত্র মনে করে মেমের মারফত জবাব দিয়েছেন। ড্যাম, ড্যাম। পরেশবাবু সোনার দর ক্রমে কমাচ্ছেন। বাজারে 115 টাকা থেকে 7 টাকা 10 আনায় নেমেছে। ব্রিটিশ সরকার সস্তায় সোনা কিনে আমেরিকার ডলার লোন শোধ করছে। হ্যাঁ, আমেরিকা খুব রেগে গেছে, কিন্তু আপত্তি করবার যুক্তি স্থির করতে পারছে না। ভারতের স্টার্লিং ব্যালেন্সও ব্রিটেন কড়াই গন্ডায় শোধ করতে চেয়েছিল, কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, আমরা তোমাদের সোনা ধার দিইনি, ডলারও দিইনি। যুদ্ধের সময় জিনিস সরবরাহ করেছি, সেই দেনা জিনিস দিয়েই তোমাদের শুধতে হবে। অর্থনীতি আর রাজনীতির ধুরন্ধরগণ ভাবনায় অস্থির হয়ে পড়েছেন, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। যদি এটা সত্য ত্রেতা বা দাপর যুগ হতো, তবে তারা তপস্যা করে ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বরের সাহায্যে পরেশবাবুকে জব্দ করে দিতেন, কিন্তু এখন তা হবার জো নেই। কোনো পণ্ডিত বলছেন প্ল্যাটিনাম আর রূপো চালাও, অন্য পণ্ডিত বলেছেন তাও হয়তো সস্তায় তৈরি হবে, রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করা হোক, কিংবা প্রাচীনকালের মতন বিনিময় প্রথা লেনদেন চালু হোক। চার্চিলকে আর সামলানো যাচ্ছে না, তিনি ক্ষেপে গিয়ে বলছেন, আমরা কমনওয়েলথের সর্বনাশ হতে দেব না। ইউএনের কাছে নালিশ করে সময় নষ্ট করব না। ভারতে আবার ব্রিটিশ শাসন স্থাপিত হোক। আমাদের ফৌজ গিয়ে ওই পরেশটাকে ধরে আনুক। আইল অফ হোয়াইটে ওকে নজরবন্দি করে রাখা হোক। সেখানে সে যত পারে সোনা তৈরি করুক, কিন্তু সে সোনা এম্পায়ারের সোনা, ব্রিটিশ রাষ্ট্রসংঘের সম্পত্তি। আমরাই তার বিলি করব। এদিকে বার্নার্ড শ বলেছেন, সোনা একটি অকেজো ধাতু, তাতে লাঙল, কাস্তে, কুড়ুল, ব্রয়লার, ইঞ্জিন কিছুই হয় না। পরেশবাবু সোনার মিথ্যা প্রতিপত্তি নষ্ট করে ভালোই করেছেন। এখন তিনি চেষ্টা করুন যাতে সোনাকে ইস্পাতের মতন শক্ত করা যায়। সোনার খুর পেলেই আমি দাড়ি কামাবো।
রাশিয়ার এক মুখপাত্র পরেশবাবুকে লিখেছেন, মহাশয়, আপনাকে পরম সমাদরে নিমন্ত্রণ করছি। আমাদের দেশে এসে বাস করুন, খাসা জায়গা। এখানে সাদার কালোয় ভেদ নেই। আপনাকে মাথার মণি করে রাখব। দৈবক্রমে আপনি আশ্চর্য শক্তি পেয়েছেন, কিন্তু মাপ করবেন, আপনার বৃদ্ধি তেমন নেই। আপনি সোনা করতেই জানেন, কিন্তু তার সদ্ব্যবহার জানেন না। আমরা আপনাকে শিখিয়ে দেব। যদি আপনার রাজনীতিক উচ্চাসা থাকে, তবে আপনাকে সোভিয়েট রাষ্ট্রমণ্ডলের সভাপতি করা হবে। মস্কো শহরে 100 একর জমির উপর একটি সুন্দর প্রাসাদ আপনার বাসের জন্য দেব। আর যদি নিরিবিলি চান, তবে সাইবেরিয়া থাকলেন, একটি আস্ত নগর আপনাকে দেব। চমৎকার দেশ, আপনাদের শাস্ত্রে যার নাম উত্তরকুর। এই চিঠিও গিরিবালা প্রেমপত্র ধরে নিয়ে জবাব দিয়েছেন, ড্যাম। পরেশবাবু সোনার দাম ক্রমশই কমিয়ে চলেছেন। এখন 4.5 আনা ভরি। সমস্ত পৃথিবীতে খনিজ সোনা প্রতি বছর আন্দাজ 20,000 মণ উৎপন্ন হয়। এখন পরেশবাবু একাই বছরে লাখ মণ ছাড়ছেন। গোল্ড স্ট্যান্ডার্ড অধঃপাতে গেছে। সব দেশে ভীষণ ইনফ্লেশন। নোট আর ধাতু মুদ্রা খোলামকুচির সমান হয়েছে। মজুরি আর মাইনে বহুগুণ বাড়িয়েও লোকের দুর্দশা ঘুরছেন। জিনিসপত্র অগ্নিমূল্য, চারিদিকে হাহাকার পড়ে গেছে। ভিন্ন ভিন্ন দলের 10 জন অনশনরতী মৃত্যুপণ করে পরেশবাবুর ফটকের সামনে শুয়ে পড়েছেন। মাঝে মাঝে তিনি বেনামা চিঠিও পাচ্ছেন, তুমি জগতের শত্রু, তোমাকে খুন করব। পরেশবাবুরও ঐশ্বর্যে অরুচি ধরে গেছে। গিরিবালা কান্নাকাটি আরম্ভ করেছেন। কেবলই বলছেন, না না না, যদি শান্তিতে থাকতে নাই পারি, তবে এই অনামুখ ধন দৌলত এসব নিয়ে কি হবে? ওই 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 সর্বনেশে পাথরটাকে এবার বিদায় করো দেখি। সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশি বাস করবে চলো। পরেশবাবু মনস্থির করে ফেললেন। সকালবেলা প্রিয়তোষকে সোনা তৈরির রহস্য জানিয়ে দিলেন। প্রিয়তোষ নির্বিকার। পরেশবাবু তাকে পরশ পাথরটা দিয়ে বললেন, এটাকে আজই ধ্বংস করে ফেলো, পুড়িয়ে অ্যাসিডে গলিয়ে, অথবা যে কোনো উপায়ে পারো। প্রিয়তোষ বললে, রাইট স্যার। বিকেলবেলা একজন দারোয়ান দৌড়ে এসে পরেশবাবুকে বললে, জলদি আসুন হুজুর, বিশ্বাস সাহেব পাগল হয়ে গেছেন, আপনাকে ডাকছেন। পরেশবাবু তাড়াতাড়ি গিয়ে দেখলেন প্রিয়তোষ তার শোবার ঘরে খাটিয়ায় শুয়ে কাঁদছে। পরেশবাবু জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? প্রিয়তোষ উত্তর দিলে, এই চিঠিটা পড়ে দেখুন স্যার। পরেশবাবু পড়লেন, প্রিয় হে প্রিয়, বিদায়। বাবা রাজি নন। তার নানা রকম আপত্তি। তোমার চালচুলো নেই, পরের বাড়িতে থাকো, মোটে 150 টাকা মাইনে পাও, তার উপর আবার যাতে খ্রিস্টান। আবার আমার চাইতে বয়সে 1 বৎসরের ছোট। বললেন বিয়ে হতেই পারে না। আর একটি খবর শোনো, গুঞ্জান ঘোষের নাম শুনেছ? চমৎকার গায়ে, সুন্দর চেহারা, কোঁকড়া চুল, সিভিল সাপ্লাইয়ে 600 টাকা মাইনে পায়। বাহ বাহ, বাপের একমাত্র ছেলে, আর বাপ কন্ট্রাক্টরি করে নাকি কোটি টাকা করেছে। সেই গুঞ্জনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দুঃখ করো না লক্ষ্মীটি। বকুল মল্লিককে চেনো তো? আমার চেয়ে 3 বছরের জুনিয়র। ডায়োসিশনে একসঙ্গে পড়েছি। আমার কাছে দাঁড়াতে পারবে না। ও তা হোক, অমন মেয়ে হাজারে একটিও পাবে না। বকুলকে বাগাও, তুমি সুখী হবে। প্রিয় ডার্লিং, বাবা, এই আমার শেষ প্রেমপত্র। কাল থেকে তুমি আমার ভাই, আমি তোমার স্নেহময়ী দিদি। ইতি আজ পর্যন্ত তোমারই, হিন্দোলা। চিঠি পড়ে পরেশবাবু বললেন, তুমি তো আচ্ছা বোকা হে। হিন্দোলা নিজেই সরে পড়ছে, এ তো অতি সুখবর। এতে দুঃখ কিসের এত? তোমার তো আবার কালীঘাটে পুজো দেওয়া চলবে না। আচ্ছা, না হয় গির্জায় 2টো মোমবাতি জেলে দিও। নাও নাও, এখন ওঠো, চোখে মুখে জল দাও দেখি।
চা আর খান কতক লুচি খাবে এসো। ও হ্যাঁ, ভালো কথা, পাথরটার কোনো গতি করতে পারলে? প্রিয়তোষ করুণ স্বরে বললে, গিলে ফেলেছি স্যার, এ প্রাণ আর রাখবো না। আপনার পাথর আমার সঙ্গেই কবরে যাবে। ও এত দিনের ভালোবাসার পর এখন কিনা গুঞ্জন ঘোষ। পরেশবাবু আশ্চর্য হয়ে বললেন, পাথরটা গিললে কেন? বিষ নাকি? কম্পোজিশন তো জানা নেই স্যার, কিন্তু মনে হচ্ছে ওটা বিষ। যদি বিষ নাও হয়, যদি আজ রাত্রির মধ্যে না মরি, তবে কাল সকালে নিশ্চয়ই 10 গ্রাম পটাশিয়াম সাইনাইড খাবো। আমি ওজন করে রেখেছি। আপনি ভাববেন না স্যার, আপনার পাথর আমার সঙ্গেই কবরস্থ হয়ে থাকবে সেই ডে অফ জাজমেন্ট পর্যন্ত। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে, ওসব বদখেয়াল ছাড়ো। আমি চেষ্টা করব যাতে হিন্দোলার সঙ্গেই তোমার বিয়ে হয়। ওর বাপ জগাই মজুমদার আমার বাল্য বন্ধু, ঘুঘুর লোক। আচ্ছা, তোমাকে আমি ভালো রকম যৌতুক দেব, তা শুনলে হয়তো সে মেয়ে দিতে রাজি হবে। কিন্তু তুমি যে খ্রিস্টান। হিন্দু হব স্যার। একেই বলে প্রেম। হ্যাঁ, এখন ওটো ওটো, ডক্টর চ্যাটার্জির কাছে চলো, পাথরটাকে তো পেট থেকে বার করতে হবে। পরেশবাবু জানালেন যে প্রিয়তোষ অন্যমনস্ক হয়ে একটা পাথরের নুড়ি গিলে ফেলেছে। ডাক্তারের উপদেশে পরদিন এক্স-রে ফটো নেওয়া হলো। তা দেখে ডাক্তার চ্যাটার্জি বললেন, এমন কেস তো দেখা যায় না। কালই আমি ল্যান্ডসেটে একটা রিপোর্ট পাঠাবো। এই ছোকরার অ্যাসেন্ডিং কোলনের পাশ থেকে ছোট্ট একটা সেমি কোলন বেরিয়েছে, তার মধ্যেই পাথরটা আটকে আছে। হয়তো আপনি নেমে যাবে, এখন যেমন আছে থাকুক, বিশেষ কোনো ক্ষতি হবে না। আর যদি খারাপ লক্ষণ দেখা যায়, তবে পেট চিরে বার করে দেবো। পরেশবাবুর চিঠি পেয়ে জগাই মজুমদার তাড়াতাড়ি দেখা করতে এলেন এবং কথাবার্তার পর ছুটে গিয়ে তাঁর মেয়েকে বললেন, ওরে দোলা, প্রিয়তোষ হিন্দু হতে রাজি হয়েছে, তাকেই বিয়ে কর। দেরি নয়, ওর শুদ্ধিটা আজই হয়ে যাক, কাল বিয়ে হবে। হিন্দোলা আকাশ থেকে পড়ে বললে, এসব তুমি কি বলছো বাবা? এই পরশু বললে গুঞ্জন ঘোষ, আবার আজ বলছো প্রিয়তোষ। এই দেখো বাবা, গুঞ্জন আমাকে কেমন হীরের আংটি দিয়েছে, বেচারা কি মনে করবে বলো তো? আর তুমি তো তাকে কথা দিয়েছো, আমিও দিয়েছি, তার কি খেলাপ হতে পারে? গুঞ্জনের কাছে কি প্রিয়তোষ, কিসে আর কিসে। যা যা, আরে তুই তো সব বুঝিস। প্রিয়তোষ এখন হিরণ্যগর্ভ হয়েছে, তার পেটে সোনার খনি। যবে হোক একদিন তো বেরোবে, তখন সেই পরশ পাথর তোরই হাতে আসবে। পরেশবাবু সেটা আর নেবেন না। প্রিয়তোষকে যৌতুক দিয়েছেন, ওরে ফেরত দে ওই হীরের আংটি। অমন 1000টা আংটি প্রিয়তোষ তোকে দিতে পারবে। এমন সুপাত্রের কাছে কোথায় লাগে তোর ওই গুজু ঘোষ আর তার কন্ট্রাক্টর বাপ? আর কথাটি নয়, প্রিয়তোষকে বিয়ে কর, বুঝেছিস? অশ্রু গদগদ কণ্ঠে ফুঁপিয়ে হিন্দোলা বললে, তাকেই তো ভালোবাসতো, কিন্তু সে যে বড্ড বোকা। আরে বোকা না হলে তোকে বিয়ে করতে চাইবে কেন? যার পেটে পরশ পাথর, সে তো ইচ্ছে করলেই পৃথিবীর সেরা সুন্দরীকে বিয়ে করতে পারে। প্রিয়তোষ হেনরি বিশ্বাসের মনে বিন্দু মাত্র অভিমান নেই। তার শুদ্ধি হলো, এক সের ভেজিটেবল ঘি দিয়ে হোম হলো, 5 জন ব্রাহ্মণ লুচি ধোঁকা দই বোঁদে খেলে, তারপর শুভ লগ্নে হিন্দোলা প্রিয়তোষের বিয়ে হয়ে গেল।
কিন্তু জগাইবাবু আর তার কন্যার মনস্কামনা পূর্ণ হলো না, পাথরটা নামলো না। কিছুদিন পরে এক আশ্চর্য ব্যাপার দেখা গেল। পরেশবাবুর তৈরি সমস্ত সোনার জিল্লা ধীরে ধীরে কমে যেতে লাগলো। মাসখানেক পরে যেখানে যত ছিল সবই লোহা হয়ে গেল। ব্যাখ্যা খুবই সোজা। সকলেই জানে যে ব্যর্থ প্রেমে স্বাস্থ্য যেমন বিগড়ে যায়, তৃপ্ত প্রেমে তেমনই চাঙ্গা হয়। দেহের সমস্ত যন্ত্র চটপট কাজ করে, অর্থাৎ মেটাবলিজম বেড়ে যায়। প্রিয়তোষ 1 মাসের মধ্যে পাথর জীর্ণ করে ফেলেছে। এক্স-রেতে তার কণা মাত্র দেখা যায় না। পাথরের তিরোধানের সঙ্গে সঙ্গে পরেশবাবুর সমস্ত সোনা পূর্ব রূপ পেয়েছে। হিন্দোলার তার বাবা ভীষণ চটে গেছেন, বলছেন প্রিয়তোষটা মিথ্যাবাদী, ঠগ, জোচ্চোর। ধাপ্পায় বিশ্বাস করে তাঁরা আশায় আশায় এতদিন বৃথাই ওই খ্রিস্টানটার ময়লা ঘেটেছেন। কিন্তু পরশ পাথর হজম করে প্রিয়তোষ মনে বল পেয়েছে, তার বুদ্ধিও বেড়ে গেছে। পত্নী আর শ্বশুরের বাক্যবান সে মোটেই গ্রাহ্য করে না। এমনকি হিন্দোলা যদি বলে তোমাকে তালাক দেব, তবু সে সাইনাইড খাবে না। সে বুঝেছে যে সেন্ট ফ্রান্সিস আর পরমহংসদেব খাঁটি কথা বলে গেছেন। কামিনী আর কাঞ্চন দুই রাবিশ, লোহার তুলা কিছুই নেই। এখন সে পরেশবাবুর নতুন লোহার কারখানা চালাচ্ছে। রোজ 50 টন নানা রকম মাল ঢালাই করছে এবং বেশ ফুর্তিতে আছে। শুনলেন আজকের গল্প পরশুরাম রচিত পরশ পাথর। গল্প পাঠ ও প্রিয়তোষের চরিত্রে স্পন্দন ব্যানার্জি, পরেশবাবু লোহা ব্যবসায়ী ডক্টর চ্যাটার্জি এবং বার্নার্ড শর চরিত্রে ডক্টর মনসিদ জানা, গিরিবালা ও হিন্দোলার চরিত্রে মোহনা দাস, জগাই মজুমদার ও চার্চিলের চরিত্রে সুনয়ন মুখার্জি, দারোয়ানের চরিত্রে শুভম মুখার্জি। পোস্টার ডিজাইন শুভজিৎ জানা ও স্বস্তিক সরকার। স্ক্রিপ্ট করেছেন এবং সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সামগ্রিক পরিকল্পনা, তত্ত্বাবধান ও পরিচালনায় শুভম মুখার্জি। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30টায়। শুনতে ভুলবেন